নমস্কার, ক্রাইক টিভিতে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আর.জি. কর কাণ্ড নিয়ে যা হচ্ছে সেটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। যদিও 14ই অগাস্ট মেয়েরা যখন রাত দখল করার জন্য সারা ভারতবর্ষ এবং বিশ্বেও যার অভিঘাতটা পড়েছে তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস। ঠিক সেই দিনে মধ্যরাতে একদল দুষ্কৃতী যেভাবে আর.জি. কর হসপিটাল ভাঙচুর করল, এমার্জেন্সি বিভাগ সহ আইটিইউ, পুলিশ ফাঁড়ি, নার্সদের রেস্টরুম তছনছ করল, কোন পর্যায়ের ভ্যান্ডালিজম সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। এবং একই সঙ্গে এমন কিছু যন্ত্রপাতি নষ্ট করা হয়েছে যেগুলো বহুমূল্য, এবং ওষুধ নষ্ট করা হয়েছে। প্রশ্ন উঠছে, যেদিনকে সিবিআই আর.জি. করে গিয়ে তদন্ত শুরু করলো, নমুনা সংগ্রহ করলো, সেদিনকে রাত্রেই এই গুন্ডা দলকে পাঠালো কারা? প্রশ্ন উঠবে না? তাহলে কি তদন্ত প্রক্রিয়ায় বাধা দানেরই উদ্দেশ্য ছিল? অনেক অডিও ভাইরাল হয়েছে, নানা রকম প্রশ্ন উঠছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল পুরো দায়টা সংবাদ মাধ্যমের ঘাড়ে ঠেলে হাত ধুয়ে ফেলার চেষ্টা করেছেন, কিন্তু এত সহজে কি তিনি হাত ধুতে পারবেন? এই নিয়ে আলোচনা করব বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। নমস্কার। অরিন্দমবাবু, রাজনীতির কথাই বলি, হ্যাঁ, কারণ যা হচ্ছে সরকারি মেডিকেল কলেজগুলোতে একাধিক অডিও ভাইরাল হচ্ছে এবং সেগুলো সাংঘাতিক তার কন্টেন্ট, এবং প্রত্যেকটা অডিও থেকে একটা বার্তা নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে যে এই কোল্ড ব্লাডেড মার্ডারটা একজন মিলে করেনি, এটা হচ্ছে মাস রেপ অ্যান্ড ব্রুটাল কিলিং। কিভাবে দেখছেন তদন্ত প্রক্রিয়া, সিবিআই, বিনীত গোয়েলের সাফাই? সত্যি কথা বলতে তদন্ত বলতে সেরকম তদন্ত হচ্ছে, কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে, এটা একটা পরিষ্কার কথা বলছে, একটা উপলক্ষ মাত্র, একটা শিখণ্ডী খাড়া করে দিয়েছে। এর পেছনে অনেক বড় বড় মাথা আছে, এবং আমি প্রথম দিন থেকে একটা কথা বলেছি, এটার মধ্যে একাধিক ব্যক্তি জড়িত আছে। এ হতে পারে না যে একজন সব কাজটা করেছে। এবং এটাও আমি বলছি, এটা একটা প্রি প্ল্যান মার্ডার, পরিকল্পনা করেই তাকে মেরেছে। এবং শুধু সেটা নয়, তদন্ত করতে অসুবিধা নেই। সিবিআই যদি একটু ভালো করে নার্সিংদের, এটা আমি বলিনি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে নার্সরা কী করছিল, একটু সিবিআই যদি যেদিন ওইখানকার নার্সদের যাদের ডিউটি তাদের যদি একটু প্রশ্ন করে ঠিক মতো, বা গ্রিল করে, কারণ সেখানে তো বাঁচানোর কেউ নেই। 4 ঘন্টা সিবিআই তাকেই 1:1 বসবে, বা সিবিআইয়ের কর্তারা সে বসবে, তাকে পাশে কেউ থাকবে না, সেখানেই কিন্তু বেরিয়ে আসবে। এবং শুধু সেটা না, আমি আরেকটা কথা বলছি, স্লিপ স্টাডি রুম যেটা ভেঙেছে কিনা আমি জানি না, যেটা নিয়ে অনেক হচ্ছিল যে রেনোভেশন করার জন্য টাইলস পাল্টে দেওয়া হচ্ছিল যাতে লুমিনল টেস্টে না ধরা পড়ে। তো স্লিপ স্টাডি রুমেও কারা ছিল বা কে ছিল, এটা যদি সিবিআই ঠিকমতো তদন্ত করে সবটা বেরিয়ে আসবে, যে কে ছিল, কি তাদের কাজ ছিল সেদিন, এবং তারা কি কি ঘটিয়েছে। আমার মনে হয় কাজটা খুব অসুবিধার নয়, খুব শক্তও নয়। সিবিআইকে একটু মনোযোগ দিতে হবে, তাদের 7টা দিন সময় দিন, ভালো করে গ্রিল করলে কয়েকজনকে সবটা ইন্টারোগেশনে বেরিয়ে আসবে। এবং যে অডিওটা যে ভাইরাল হয়েছে এক মহিলার, তিনি বলছেন ওই যে যাকে ধরেছে সিভিক ভলেন্টিয়ার, সে একটা বদ্ধমাতাল, সে ওখানে বসে সেই রাত্রে মদ খাচ্ছিল। মেয়েটির দাবি মতো যারা এই নারকীয় কাণ্ডটি করেছে তারা ওই সিভিক ভলেন্টিয়ারকে ডেকে নিয়ে আসে, তখন অলরেডি মেয়েটি মৃত, এবং মৃতদেহ ধর্ষণ করে। এখন দেখুন, ন্যায় সংহিতাতে আপনার ধর্ষণ খুনের একটা ধারা আছে, ধর্ষণ করে খুন হলে একটা সাজা, কিন্তু মৃতদেহ দর্শনের কোনো সাজা কিন্তু নেই। এখানেই একটা বিরাট বড়, এবং আমি তো দেখলাম, এটা আমরা শুনলাম, ছোট্টা মিথ্যা জানি না, এক মহিলা ইন্টার্ন ইনভলভড। একটা কথা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে হয়তো সেটাই, অনেক ভেতরকার খবর হয়তো যিনি যার মৃত্যু হয়েছে
সে জেনে ফেলেছিল, এবং যারা পারপেট্রেটার্স, যারা করেছে এই কাজটা, তার থেকে বয়সে ছোট, তারা ইন্টার্ন। এটাই ঘটনা। এখন আমি গতকাল আপনি যেটা বললেন, বিনীত গোয়েল পুরো ব্যাপারটা মিডিয়ার ওপর ছাড়লেন, ইউ হ্যাভ ম্যালাইন্ড আস, আমরা চেষ্টা করছিলাম, অনেক কিছু যুক্তি খাড়া করলেন, কিন্তু বিনীত গোয়েলের কাজটা করতে পারেননি। প্রত্যেকটা জায়গায় হয়তো পুলিশ অনেক সময় সত্যি কথাটা বলে না, এটাও মানি, যে আসল ক্রিমিনালকে ধরার জন্য, কিন্তু এটাও ঠিক তদন্ত প্রক্রিয়া কিভাবে এগোচ্ছে সেটাও বিনীত গোয়েল কিন্তু মিডিয়ার কাছে পরিষ্কার করে বলেনি, অনেক কিছু চুপ করেছিলেন। কিন্তু একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, এই মহিলাকে মৃত্যুটা কোনো স্পোরাডিক মানে অ্যাটাক নয়, একদম প্রিপ্ল্যান্ড। এবং ওখানে যারা রয়েছে পার্টনার্স ইন ক্রাইম অনেকেই রয়েছে। এই পার্টনার্স ইন ক্রাইমে করতে গিয়ে বিষয়টা একটাই হচ্ছে, সুইসাইড বলে হয়তো চালিয়ে দেওয়া যেত যদি পলিটিক্যাল ইনভলভমেন্টটা ওই সময় না হতো। হয়তো দেখতেন আমরা বিকেলবেলা, হয়তো আপনারাও বলতেন একজন মহিলা সুইসাইড হয়েছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এত ঘৃণ্য কাজ কেন, এবং গাড়িটা ভাঙচুর করা হলো কেন? সেটাই তো বলছি, সেটাই তো প্রশ্ন। সেটাই তো হচ্ছে ভেঞ্জফুল, একটা রিভেঞ্জ নেওয়ার মতন একটা বিষয় পরিষ্কার ছিল। এবং সেটা একটা পরিষ্কার কথাটা চক্র, এটা একজন নয়, এটা অনেকজন মিলে, এই জন্যই সুইসাইড তকমাটা দেওয়া হয়েছিল। এই তত্ত্ব খাড়া করার চেষ্টা হয়েছিল যে কেন এটা সুইসাইড বলে চালিয়ে দিয়ে। এবং আমি পরিষ্কার কথা বলছি, একটা পলিটিক্যাল লিডারশিপ ওখানে চলে না গেলে, বা তারা ভেতরকার খবরটা পেয়ে না গেলে, তারা শত সবই জানে কিন্তু তারা কিছু বলছে না, অপেক্ষায় আছে। এটা যদি তারা না যেত, একজন মহিলা এমএলএ গিয়ে ওখানে উপস্থিত যদি না হতো, এটাকে সুইসাইড বলে চালিয়ে দেওয়া যেত। এবং ওই প্ল্যান নিয়ে, ওই পরিকল্পনা নিয়েই কাজটা হচ্ছিল। এবং সেখানে একাধিক ব্যক্তি, চিড়িয়াখানার গল্পটার মতন ঘুরছে, অনেক লিঙ্কে, প্রচুর লিঙ্ক পাওয়া যাবে যদি সিবিআই ঠিকমতো সাথ দেয়। এবং হাইকোর্ট তো কিন্তু সিবিআই এর তদন্তের কোনো পরিধি বেঁধে দেয়নি। না, সিবিআই যদি তদন্ত করে একদম স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে পারে। নিশ্চয়ই করতেই পারে, করা উচিত আমি মনে করি। কারণ দেখুন, স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে কোনো দুর্নীতির সাথে আপোষ করা উচিত নয়। একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে শিক্ষাটাও একেবারে স্বচ্ছতার সাথে করা উচিত, স্বাস্থ্যটাও করা উচিত। স্বাস্থ্যে যদি আজে বাজে লোক ঢুকে যায়, স্বাস্থ্য ব্যবস্থা শেষ হয়ে যায়। এই জন্য আমি বিভিন্ন চ্যানেলে আমি গেছি, আমি একটা দাবি খুব স্পষ্ট আপনাদের চ্যানেলে আমি তুলব, যে এমএলএ, এমপি, কাউন্সিলর কোনো হাসপাতালের সাথে যেন আর যুক্ত না থাকে। মানে রোগী কল্যাণ সমিতির কথা বলছেন? কিচ্ছু দরকার নেই, নিরপেক্ষ মানুষকে দিয়ে আমরা করতে পারি। আমরা অনেক এখানে বৃদ্ধজন আছে যাদেরকে আমরা বসাতে পারি, তারা টাকাটা চুরি করবে না, তারা মাল চুরি করবে না, তারা কোনো ব্যবসার সাথে জড়িত থাকবে না, তারা হয়তো ব্যক্তিত্ব দেখাতে পারবে না, কিন্তু আমি মনে করি চুরিটা তো হবে না। আর স্বচ্ছতার সাথে ছাত্রছাত্রী, রোগীরা যেতে পারবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, রাজনৈতিক নেতাদের কাছে আপনি গেলে সেখানে একটা ধান্দা থাকবে। কাউন্সিলর আপনিও খুব ভালো করে জানেন, দারুণ কাজ করে কিন্তু টাকা নেয়। তো সেখানেও টাকা নিচ্ছেন আপনি কোত্থেকে জানেন? দালাল চক্র তো সব হাসপাতালে আছে। আজকে বলুন তো, একটা হাসপাতালে যেতে গেলে আপনার রাজনৈতিক সুপারিশ লাগে? রাজনৈতিক নেতার কোনো সুপারিশ লাগে? এটা কি হওয়ার কথা সভ্য দেশে, ভদ্র দেশে? সেটা তো হচ্ছে। সেই জিনিসটা আটকাতে হবে। এই সন্দীপ ঘোষ সম্পর্কে আপনার কি মূল্যায়ন? পরিষ্কার কথা, দেখুন, একাডেমিক্যালি সে খুবই ভালো, কিন্তু মানুষ হিসেবে সে যে ভালো নয় সেটা উনি বারবার প্রমাণ করেছেন। এবং আমি বলিনি, শান্তনু সেন তার দলের একগাদা ফাইল নিয়েই বলেছিলেন তিনি কত চুরির সাথে রয়েছেন বা উনি কত গোলমাল করেছেন। এবং গার্বেজ ক্লিনিং, ঠিক, আর মানে একটা স্টোর্স আছে যেখান সাথে তার একটা যোগাযোগ, এগুলো তো সামনে আসছে। কিন্তু আমার বক্তব্য, সন্দীপ ঘোষকেও কিন্তু কাস্টোডিয়াল ইন্টারোগেশন একদমই সিবিআইয়ের কিন্তু গ্রিলটা করা উচিত, ইন্টারোগেশন করা। সে কিছু করছিল কিনা, কারণ বাড়িতে সুইসাইড, এটা কেউ বলছে পুলিশ বলেছে, কেউ বলছে ডেপুটি সুপার বলেছে বা অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছে, কেউ, কিন্তু এটা সন্দীপ ঘোষের সব কিছু অজানা ছিল, এটা আমি বিশ্বাস করছি না। সন্দীপ ঘোষ জানতো। সুতরাং সিবিআইয়ের কাজ হচ্ছে এখন সন্দীপ ঘোষকে ভালো করে গ্রিল করা। উনি এখন ছুটিতে আছেন, ফুরফুরে মেজাজে আছেন, এখন যদি 4-5 ঘন্টা করে গ্রিল করা হয় সবটা বেরোবে। এই লোকটিকে বাঁচাবার এত উদ্যোগ কেন? পুরস্কৃত করা, ন্যাশনালে পাঠিয়ে দেওয়া, মানে সাম্মাইয়ার থেকে এই মাতৃজঠরের লজ্জাকে আপনি পাকসার কাছে ডাম করে দিলেন।
করাটা উচিত ছিল না। আপনারই তো কলেজ, আমারই তো প্রাক্তন কলেজ, উচিত ছিল না, কিন্তু করা হয়েছে, সেটা এখন প্রশাসনিক সিদ্ধান্ত। এটাও ঠিক, একজন প্রফেসরকে বসিয়ে রাখাটাও বেশি দিন ঠিক না, সে অ্যাটলিস্ট পড়াতে পারতো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই বিষয়ে তো ওনাকে ঘিরে তো অনেক কন্ট্রোভার্সি রয়েছে, কন্ট্রোভার্সিয়াল ফিগারকে এখন না আনাই ভালো সামনে। কিন্তু এইটা ঠিক, আমি এইটুকু মনে করি সিবিআইয়েরও কিছু প্রশ্ন ওনাকে করা উচিত, যেগুলো কিন্তু খুব সিবিআই বোধহয় তলব করেছে, শুনলাম আজকে দুজনকে করেছে, এবং যেতেই হবে বলেছে। হ্যাঁ, যেতে তো হবেই, পালাতে তো পারবেন না, কোথায় পালাবেন? উনি পালাতে পারবেন না, আর তা না হলে এসএসকেএম তো আছেই, উডবার্ন ওয়ার্ড আছে, সবার জন্য আছে, তো সেখানে চলে যাবেন। কিন্তু এটাও ঠিক, ওনাকে গ্রিল না করলে এই কেসটা কিন্তু নাটের গুরু, মানে নাটের গুরু না বললে আমি বলবো, মানে হি নোজ, হি ইজ পার্ট অফ দ্য লুপ। এই পার্ট অফ দ্য লুপে থাকলে তো আপনাকে জানতে হবে, ওনার কাছ থেকে তো জানতে হবে সেদিন কি ঘটেছিল। ওনাকে জানানো হয়নি, এটা আমি বিশ্বাস করি না। ওখানে পর্ন ভিডিও তোলার অভিযোগ উঠছে, আমি বিভিন্ন সংবাদ মাধ্যম অন্তর্তদন্ত করছে, এসব তো ভাবতে পারছি না। হোস্টেলে, ক্লাসরুমে, এটাই মুশকিল। নিষিদ্ধ পল্লী থেকে মহিলাদের নিয়ে এসে সেখানে পর্ন ভিডিও তৈরি করা, কোথায় আমরা দাঁড়াচ্ছি বলুন তো? একটাই বলি, নৈতিকতা স্খলন তো সব জায়গায় হয়েছে। পুলিশ পুলিশের মতো কাজ করছে না, ডাক্তার ডাক্তারের মতো। আমি ডাক্তার হতে পারি, কিন্তু আমি বলতেই পারি, আমি একদম স্পষ্ট কথা বলি, আমি একদম রাখি ঢাকি না। ডাক্তারদের মধ্যেও তো নৈতিকতা স্খলন হয়েছে। তো সেই জায়গায় প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা পেশায় নৈতিকতা স্খলন হয়েছে। এই স্খলনটা করতে করতে এখন বিভিন্ন হাসপাতালে ঢুকেছে। আমরা এত খারাপ অবস্থা কিন্তু না না না, আপনারাও দেখেননি, আপনিও যখন সাংবাদিকতা করেছেন এত এইসব দেখি। এখন যা নেমে যাচ্ছে, আমরা একটা অনেক নিচু স্তরে নেমে যাচ্ছি। এবং এই ঘটনাটা তো ভেসে আসছে। দেখুন, হোয়াটসঅ্যাপে 100টা মিথ্যে কথা হতে পারে, 5টা কথা কিন্তু সত্যি। সেই 5টা সত্যির মধ্যে কিন্তু এটা আসছে যে এই র্যাকেটটা সম্বন্ধে তিলোত্তমা জেনেছিল, কিছু তো জেনেছিল, এবং তার জন্য she might be a whistleblower, অ্যাবসলিউটলি হুইসেলব্লোয়ার তো আমি বলছি। এবং তার জন্য যে ঘটনাটা ঘটলো, তারই ইন্টার্ন, তারই জুনিয়র এক দিদির বয়সী একজনকে শেষ করে দিল, এবং ধর্ষণটা হচ্ছে শিক্ষাটা দিল, আইডেন্টিফিকেশন যাতে না হয় তাতে মেরে দিল। এবং মৃত্যুটা রেজিস্ট্রে অনেকবার করেছে। যেসব ফাইন্ডিংসগুলো এসছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে সে শেষ চেষ্টা করেছিল। কিন্তু একটাই প্রশ্ন, বাকিদের যদি গান পয়েন্টেও রাখে, সে নার্সিং হোক, সে স্লিপ স্টাডিতে যাদের হচ্ছে, আমার বক্তব্য তারা তো একটু এগিয়ে আসবে, একটু তো অনুরোধ করবে ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু এটা এমন একটা র্যাকেট কাজ করেছে যে তাকে না সরালে পৃথিবী থেকে অনেক কিছু বেরিয়ে আসতো। সেই ঘটনাটাই ঘটেছে। কিন্তু যা ঘটেছে, মানবিকতার অত্যন্ত পতন হয়েছে, ভীষণভাবে পতন হয়েছে, আর মানসিকতা। এবং এই কোল্ড ব্লাডেড মার্ডার অনেক লোকের ইনভলভমেন্ট ছাড়া হয় না, কখনোই হয় না। এবং সুইসাইড করে যে ওকে বডিটাকে পাচার করে দিত, আমি বলছি, রাজনৈতিক দল না পৌঁছতো, একজন মহিলা এমএলএ না পৌঁছতো, একদম পাচার করে দিত। মানে ওই একদম, মানে 4 থেকে 5 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যেত। ফরেন্সিকও যিনি করছেন তাকেও গান পয়েন্টে বলতো যে ওটাকে যাতে মানে সুইসাইড দেওয়া হয়, সেও ভয় দিয়ে দিত। কে বাবা সাহস করবে গান পয়েন্টে এলে, কার সাহস আছে? এবং যেখানে একটা সিন্ডিকেট কাজ করছে, একটা সিন্ডিকেট তো কাজ করেছে। তো অত্যন্ত লজ্জা, শেষমেশ বাংলার একটা লজ্জা। এই লজ্জা থেকে কবে মুক্ত হব, সেটাই হচ্ছে আমার প্রশ্ন। 14ই আগস্ট রাতের যে প্রতিবাদটা, আমি দেখলাম এরকম প্রতিবাদ কিন্তু হয়নি পশ্চিমবঙ্গে। এটা কোনো সংগঠিত প্রতিবাদ ছিল না। সমাজ মাধ্যমে ওই মেয়েটি একটা জাস্ট রাতের দখল নিক মেয়েরা বলে একটা অ্যাপিল করেছিল, তাতে সারা বিশ্বে এই প্রতিবাদটা সংগঠিত এবং খুব স্বতঃস্ফূর্ত। এখানে বহু দলের লোক ছিল, তৃণমূলের লোকও ছিল, বিজেপি, সিপিএম, রাজনীতি করে না সবাই। কিন্তু মানে এই জাগ্রত বিষয়টাকে শেষ পর্যন্ত কি বলবো আর কি, মানে জাস্টিস দেওয়ার ক্ষেত্রে ত্বরান্বিত করবে? দেখুন, আমি খুব পূর্ণ সমর্থন করি রাজনীতি বাদে মহিলারা যে রাস্তায় নেমে তুলেছে। কিন্তু একটা জায়গায় আমার আছে, সেটা হচ্ছে এই বিষয়টা খালি যেন তিলোত্তমার জন্য না হয়। সেই মহিলাদের, বর্ণালী দত্ত হয়েছে, তারপরে কামধুনি ঘটেছে, সবটাই বলা দরকার ছিল যে মহিলারা কতটা নির্যাতিত। কিন্তু এই কনসেপ্টটা এসছে
আমেরিকা থেকে, কিন্তু ইংল্যান্ডে এটা রিক্লেইম দ্য নাইট কনসেপ্টটা আসে 1977-এ। 1975-এ আমেরিকা থেকে অনুপ্রেরণাটা, সুজান আলেকজান্ডার বলে একজন রাস্তায় মারা যায়, সেই থেকে আমেরিকা আওয়াজটা তোলে, কিন্তু এই নামটা ছিল না। লিডস থেকে, ইউকে থেকে শুরু হয়, বিভিন্ন দেশে যায়, কারণ ইউকেতে ইয়র্কশায়ার রিপার বলে 13 জন মহিলাকে সে মারে। পিটার কোনান তার নাম ছিল। সেই পিটার কোনানকে বিরুদ্ধে যখন রাস্তায় নেমেছিল মহিলারা, সেই থেকে শুরু হয় এবং অন্য দেশ সেটাকে নেয়। সুতরাং রিক্লেম দ্য নাইট গতকালও হয়েছে, আমি পূর্ণ সমর্থন করি, কিন্তু ওখানে কেউ শাঁকফু বাজাবে, কেউ আলো চালাবে, এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য এসে যাচ্ছিল। রাজনীতি মানুষ থাকুক, তারাও তো মানুষ, এটা তো আমি ভীষণ সমর্থন করি, কিন্তু সেখানে যেন রাজনৈতিক একটা প্রেক্ষী তৈরি না হয়, একটা রাজনৈতিক বাতাবরণ না তৈরি হয়। কিন্তু গতকাল সেইটা আমরা দেখতে পেলাম না। আমরা দেখলাম 1000 গুন্ডা আরজিকরটাকে ঘিরে ফেললো। আমরা এই গুন্ডাগুলো কি প্রমাণ লোপাট করতেই এসেছিল, যেটা বলছেন লোকে? হঠাৎ করে সেদিনকেই আসলো, ট্রাকে করে নিয়ে আসা হলো, টার্গেট করে রেখেছিল যাতে সিবিআই বোধহয় কোনো প্রমাণ না পায়। দেখুন, হয়তো হাসপাতাল পরিকাঠামো ধ্বংস কারা করে? অশিক্ষিত, অজ্ঞান এবং অসভ্যরা। তাই হয়েছে। ভারতবর্ষ তো এটা একটা সমস্যা। আজকে ডোনাল্ড ট্রাম্প ছাড়া আমেরিকাতে কেউ মানে রাস্তায় গুন্ডা পালে না। তো সেই গুন্ডা চলে এলো, তার মানে কিছু তো পরিকল্পনা ছিল। দুটো টার্গেট, একটা হচ্ছে ছাত্রদের ভয় দেখানো, কিছু করলাম না, তোরা দেখলি আমরা করতে পারি, এবং হয়েছে। ছাত্রদের ওপর, ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের ওপর এটা একটা ভয় দেখিয়ে দিল, একটা ফিয়ার সাইকোসিস হলো। একটাই হচ্ছে হয়তো অশিক্ষিত বলে সেমিনার রুমটা নষ্ট করেনি, গুনতে ভুল করেছে কোনটা সেমিনার রুম, ওটাই করে দিত, তো ওটাই শেষ করে দিত এটা। কিন্তু যা ঘটেছে, মহিলাদের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেইটাকে কিন্তু শেষ করে দিল। কালকে পুরো মিডিয়ার বিষয়টা চলে গেল ওইদিকে। মিডিয়া পুরো যে খবরটা যে বার হচ্ছিল সারা বাংলায়, সারা বিশ্বে, সেই জায়গাটা কোথায় যেন একটা ধাক্কা খেয়ে গেল। এটা কি নজর ঘোরানোর কৌশল? নিশ্চয়ই হতে পারে, হতেই পারে, এটা তো অসম্ভব কিছু না। এবং 14 তারিখে আর্চি করে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেনি, যাতে ডাক্তারদের উপর রোষ, সেই রোষের প্রতিফলনে ভাঙচুর মাঝে মধ্যে দেখি না আমরা, একেবারে সংগঠিত, যে প্রমাণ লোপাট করব। এইটাই হতে পারে। সবাইকে ভয়ও দেখালো, একটু ভয়ও দেখালো। দেখুন আজকে এবার আমার যেটা মনে হচ্ছে, এটা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলে যাবে আর্চিকর, এখন যেহেতু সিবিআই তদন্ত করছে। এখন দেখুন, যদি কিছু না করতেই হবে, আমার বক্তব্য হচ্ছে একজন এরকমভাবে ধর্ষিতা হলেন, একজন খুন হলেন, আমি তার খুনের কিনারা করবো না। সিবিআই যখন করছে করবে। তবে একই সাথে আমার একটা অনুরোধ জুনিয়র ডাক্তারদের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, এবং ক্যাকাছিছি বুদ্ধিজীবীদের নয়, এবার বসে একটা গ্রুপ মিলে বসুক, মাননীয় মুখ্যমন্ত্রী থাকুক, জুনিয়র, এই যে প্রত্যেক দিন এই যে আন্দোলন হচ্ছে না, এখানে অনেকে ঘোলা জলে মাছ ধরছে। এবার এটাকে আস্তে আস্তে কর্মবিরতি তুলে কাজে ফিরুক, দেখবেন ওই জায়গায় আর নতুন করে রাজনৈতিক সমস্যা হচ্ছে না। এরপর যেটা আমি ভয় পাচ্ছি, কোনো একজন রোগী মারা গেল, সেই জায়গায় কিন্তু আবার নতুন করে গোলমাল শুরু হবে। আর জুনিয়র ডাক্তাররা এটা বুঝতে পারছে না, মিডিয়া তাদের আজকে পাশে আছে। যখন সাধারণ মানুষ মারা যাবে, মিডিয়া কিন্তু তখন আর পাশে থাকবে না, তখন আদালতও পাশে থাকবে না। আদালতও বলবে কেন করছো, তোমরা তো ডাক্তার, তোমাদের তোর জন্য সিবিআই এসে গেছে, সিবিআই তো ছিলই, সিবিআইকে সময় দাও, তদন্ত তো হচ্ছে, না হলে তখন 15 দিন পরে তোমরা আবার শুরু করো আন্দোলন। কিন্তু এইবার আমার মনে হয় একটা পদক্ষেপ নেওয়ার সময় এসছে, এবং সেটা স্বতঃস্ফূর্ততা জুনিয়র ডাক্তারদের মধ্যেই আসুক, যে আমরা এবার কাজে ফিরতে চাই। ওরা যদি আন্দোলন করতে থাকে, ইনডেফিনিট হয় না। যেখানে ডাক্তারি করছে এটা হয় না, কিছু কিছু জায়গায় হয় না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা এবার একটা বার্তা দিক যে আমরা কাজে ফিরতে চাই। কিন্তু কাজে ফেরাটা কি কি শর্ত হবে, প্রিন্সিপাল নতুন অধ্যক্ষা এসছেন, মুখ্য, তার ক্রেডেনশিয়ালও তো খুব সিজারের পত্নীর মতো সব সন্দেহের ঊর্ধ্বে নয়। কেউই তো নয়, কোনো সময় কোনো দল সেভাবে নয়, করেনি। উনি তো স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে অপসারিত হয়েছিলেন। সেটা হয়েছিলেন। আমার বক্তব্য, এখানে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্বটা পালন করুক, মেটাক। আমার বক্তব্য, এবার যদি মিটিয়ে এরা কর্মবিরতি তুলে নিয়ে কাজ করে, এত রাজনৈতিক হিংসাও হবে না, এইরকম 1000 গুন্ডা বাহিনীও আসবে না,
তখন ঘুরে যাবে। কিন্তু আমার কিন্তু জাস্টিসটাও দরকার। দরকার, সেটার জন্য তারা দাবি রাখুক না। সিবিআই এর উপর তো পড়েছে, সিবিআইকে তো আমাকে তো 15-20 দিন সময় দিতে হবে, তাকে তো বার করতে হবে, তো হাতে ম্যাজিক নেই। কিন্তু এইটা করলে আমার মনে হয় একদল মানুষ যারা এখানে সত্যি কথা বিদ্বজন, যাদের নামটা আমরা পাই না, তারা একটু এগিয়ে আসুক, মুখ্যমন্ত্রীকে তারা একটা অ্যাপিল করুক, ছাত্ররাও মানে জুনিয়র ডাক্তাররাও অ্যাপিল করুক যে আমরা এবার সমাধান চাই, এবার স্বাস্থ্যমন্ত্রীর সাথে একটা কথা বলুক। এনআরএস এর সমস্যার যখন হয়েছিল, ইট মারামারি ডাক্তার ওপর হয়েছিল, ইট নিক্ষেপ করা হয়েছিল ডাক্তারদের ওপর, তখন তো মুখ্যমন্ত্রী বসেছিলেন। মুখ্যমন্ত্রী একবার আহ্বান জানাক না যে আপনাদের সাথে আমরা বসতে চাই, জুনিয়র ডাক্তাররা কেন বসবে না? কিন্তু আমার একটা অনুরোধ, এই মিটিংয়ের মাঝখানে কিছু নিরপেক্ষ বিদ্বজনকে বসাও, যারা সবার কথা শুনবে। নিরপেক্ষ বিদ্বজন এখানে কোথায়? সেটাই তো আনতে হবে। ক্যাকাছিচি যারা করেছিল আমি তাদেরকে চাইছি না, কিন্তু এখানে যথেষ্ট শিক্ষিত সাহিত্যিক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সাংবাদিক আছেন, আমি এটা বিশ্বাস করি। তারা কিন্তু নিরপেক্ষতা বজায় রেখেছে, তারা বিষয় দুজনের কথাই শুনে তারা কিন্তু একটা মধ্যস্থতা করতে পারবে। এখন একটা মধ্যস্থতা লাগবে। আপনি আশাবাদী সিবিআই পারবে কিনা না করতে? আমি তো আশাবাদী। 75% সাকসেস রেট কিন্তু সিবিআই এর আছে। হ্যাঁ হ্যাঁ, আর এই ধরনের কেস সিবিআই পারে করতে, খুবই সহজে পারবেন। চিটফান্ড অন্য বিষয়, আর সেগুলো হাইলি পলিটিক্যাল এবং একটা কাগজের ব্যাপার, কে কোথায় নিয়ে পাচার করে দিয়েছে সেটা তো কেউ সম্ভব না। কিন্তু এই কেসগুলোতে কিন্তু এমন কিছু মানে এভিডেন্স রয়েছে যেটা কিন্তু কেস দাঁড় করানো সম্ভব, অসুবিধা হওয়ার কথা না। আর দোষীদের ধরাটাও সহজ, সাব্যস্ত করা যাবে। একটাই হচ্ছে, যত সময় যাবে আমি একটা ভয় পাচ্ছি এখান থেকে পলায়ন না করে। কারণ অনেক রাষ্ট্র আছে, রাজ্য আছে যেখানে পলায়ন করে বসে যাবে, আইডেন্টিফিকেশন চেঞ্জ হয়ে যাবে। তো যারাই করেছে একটা সিন্ডিকেট আছে, কান টানলে মাথা না, এই মাথাগুলো যদি এদেরকে সাহায্য করে তাহলে কিন্তু আমি একটা ভয়ে আছি যত সময় যাচ্ছে এদের অ্যারেস্ট করাটা যাবে কিনা। কিন্তু অ্যারেস্ট করতে হবে। আক্রোশ কতখানি ছিল মেয়েটির উপর সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ক্ষতবিক্ষত মৃতদেহ থেকে, এবং গাড়ি ভাঙচুর, মানে কতটা আক্রোশ। তো এমন কিছু জেনেছিল মেয়েটি এবং বলেও ছিল বোধহয় যে এবার জানিয়ে দেবো। আর বাড়িতেও তো সে বলেছে যে আমার ইচ্ছে করছে না যেতে, গাড়িটা ভাঙচুর হচ্ছে। এ তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা তৈরি হচ্ছিল, মেয়েটারও যেরকম একটা ভেতরে ক্ষোভ তৈরি হচ্ছিল, আরেকজনদের তো আরও বেশি ক্ষোভ হচ্ছিল। তাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই কাজটা করলো। কিন্তু কাজটা যেটা করলো সেটা অন্তত গর্হিত কাজ, এটা মেনে নেওয়া যায় না সভ্য দেশে। এরকম একটা অসভ্যর মতন এরকম আক্রোশ দেখানো, এদের মানে আর চিকিৎসা করতে দেওয়া উচিত না, স্পষ্ট। কারণ এরা যারা দেখুন ধর্ষণ করছে, মার্ডার একটা জিনিস, ধর্ষণ যে করছে না তার জিনগত কিছু সমস্যা থাকে, মেন্টাল সমস্যা, মানে এরা পারে, এরা এটা করতে পারে। এই আক্রোশ, এরা আবার কি চিকিৎসক হবে? এরা তো মানবত লজ্জা, এটা লজ্জা। তো আমি তো বলছি তো লজ্জা, আমি তো বলছি অনেক খোলা ঘরে ঘুরেছ, এবার সময় এসছে কারাগারে যাওয়ার। এই কারাগারে যাওয়াটা কত তাড়াতাড়ি হয়, সিবিআই কত তাড়াতাড়ি করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি সিবিআই ডকুমেন্টসগুলো মোটামুটি পেয়ে যাবে, ধরেও ফেলতে পারবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সিবিআই হাতে ডকুমেন্টস তুলে দেওয়ারও কিন্তু লোকজন আছে, যা প্রতিবাদ হচ্ছে সব জায়গায়। নিশ্চয়ই আছে। ডকুমেন্ট হাফিস করার লোকজনও আছে যেমন, আবার যা প্রমাণ আছে সেটা সিবিআই কে তুলে দেওয়ার লোকও আছে। হাফিস করলেও সেটা ধরা পড়বে, সব সময় ফেলে রেখে যায় অপরাধীরা প্রমাণ। একদমই। ধরুন স্লিপ স্টাডি, আপনি কতগুলো টাইলস বনাবেন? আপনি স্লিপ স্টাডি রুমে কে ছিল? পেশেন্টরাই ছিল, বা তাদেরকে ভাগিয়ে দেওয়া হয়েছিল, বা তাদেরকে সেদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? হাসপাতালে স্লিপ স্টাডি করতে হয়নি, এটা হয় কখনো? পেশেন্ট নেই। আর দ্বিতীয়ত হচ্ছে নার্সরা বোঝেনি, বা নার্সরা জানতো না, বা নার্সদেরকে হয়তো গান পয়েন্টই রেখে দিয়েছিল যে তোমরা কেউ এসোই না ধারের কাছে। তো আমার বক্তব্য হচ্ছে এই ক্রিমিনাল কারা, আমি ডাক্তার বলবো না, এদের ক্রিমিনাল। এই ক্রিমিনাল কারা, এটা বার করতে আমার মনে হয় না বেশি কষ্ট হবে। সিবিআই এটা কিন্তু প্রিমিয়ার ইনভেস্টিগেটিভ এজেন্সি, এরা যদি এটা না পারে, 74 থেকে 75 সাকসেস রেট, কিন্তু এটাও মানেন 25 পারেনি। সেটা ভারতবর্ষকে দেখে, সারা ভারত 140 কোটি যেখানে লোক, সব কিছু হয়তো পারেনি। আর রবীন্দ্রনাথের ঠাকুরের নোবেলটা কিন্তু অসুবিধা, একটা কাগজ, একটা ডকুমেন্ট আপনি কোথায় পারাপার করে দিলেন কেউ জানেন না। কিন্তু এখানে তো
ডেফিনেটলি এভিডেন্স আছে, আছে, পরিষ্কার এভিডেন্স আছে, রিপোর্ট আছে। এই করতে গিয়ে কারা আছে, এবং আমি আপনাকে বলছি তো ওই ফ্লোরেই একটু ঠিকমতো গ্রিল করলে বেরিয়ে আসবে সব। সব বেরিয়ে আসবে। এখন আপনি কত চাপবেন? নার্সিং স্টাফকে তো 1:1 বসালে তখন তো পাশে আর কোনো কেউ নেই যে আপনাকে গান পয়েন্টে ধরবে, সিবিআইয়ের লোকজন আছে। সবার আগে এই যে দাবিটা উঠছে সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা। এখন হেফাজতেরও দরকার নেই, সিবিআই যদি মনে করে হেফাজতে নিতে হবে নেবে। সিবিআই তো জিজ্ঞেস তো করুক, ইন্টারোগেশন। উনি এখন ছুটি কাটাচ্ছেন, 15 দিনের মধ্যে উনি ভলান্টিয়ার করুক না, তাতে ওনার ইমেজটা ভালো হবে। মানে উনি যদি ভলান্টিয়ার করেন, নিজের থেকে এসে বলেন যে আমি কিছু বয়ান দেবো, তবে এটাও ঘটনা উনি ওখান থেকে আসতে পারবেন কিনা, ঠিক জায়গায় পৌঁছতে পারবেন কিনা সিবিআই গার্ড ছাড়া, সিকিউরিটি ছাড়া, সেটা প্রশ্ন। তো সন্দীপ ঘোষ সেটাই এবং সন্দীপ ঘোষের নিরাপত্তা বাড়ানো উচিত এখন, বাড়ানো উচিত। তো নয়তো সন্দীপ ঘোষ কোথায় চলে যাবে আপনি কেউ জানেন না। এটা তো ভারতবর্ষে আগেও হয়েছে, বাংলাতেও হয়েছে, সব জায়গায় হয়েছে। মনীষা মুখোপাধ্যায় বলে আপনি শুনেছেন, তাকে তো খুঁজে আর কেউ জানলো না। কি জানলো? সে অনেক ভেতরের খবর, তারপর আর কেউ জানে না। পরে কেউ কেউ বলেছিল তন্ত্র সাধনা করছে গোপাল বন্দ্যোপাধ্যায়ের সাথে, এই গল্পগুলো এসছে। তো আমার বক্তব্য হচ্ছে ভারতবর্ষে তো হয়েছে, বাংলাতে তো হয়েছে, তো সাঁইবাড়ির ঘটনা ঘটেছে, সব উড়িয়ে দিয়েছিল। তো আমার বক্তব্য হচ্ছে যে এখানে সন্দীপ ঘোষের সিকিউরিটি সিবিআই দেওয়া উচিত, সেন্ট্রাল ফোর্সকে দিয়ে দেওয়া উচিত, এবং একটা জায়গায় সে থাকুক। তাকে দিলে, এই দিলে গ্রিল করলে, ইন্টারোগেট করলে সব বেরোবে, কান টানলে মাথা আসবে। এটা আমি একদম পরিষ্কার বুঝি। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এতক্ষণ আলাপচারিতায় ছিলেন বিশিষ্ট মেডিসিনের ডাক্তারবাবু ডক্টর অরিন্দম বিশ্বাস।